আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেরমো শহর থেকে। খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে গত 2 দিন আগে বাংলাদেশি 4 জন মানুষকে ইতালি থেকে তাদের বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন। আমি ব্যাপারটা নিয়ে কিছু বলতে চাই না। প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে বলছি যে ইতালি থেকে কাদেরকে আসলে পাঠানো হচ্ছে বা কাদেরকে পাঠিয়ে দেয়। তার ব্যতিক্রম নয় যে যাদেরকে পাঠানো হয়েছে তাদের বিভিন্ন সমস্যা ছিল। তারা ফ্লুসিতে আসছিল, ফ্লুসিতে তারা কোনো মালিক পায়নি, সেই ধরনের সমস্যা ছিল। তারা সরাসরি নিজে নিজে যে পোস্ট অফিসের মধ্যে কিট সেরে তারা কুস্তুরাতে যায়, তো সেখান থেকে তাদের প্রবলেম হয়। এবং রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে যারা আশ্রয় আবেদন করছিল তাদের আশ্রয় আবেদন রিজেক্ট হয়। বিশেষ করে যাদের 7 দিনের নেগেটিভ দেয়, 7 দিনের ভিতরে তারা রিকোর্সও করেনি, অর্থাৎ রিকোর্সের যে অ্যাপ্লিকেশনটা তাদের উকিলের মাধ্যমে সেটা করেনি, তাদেরকে দেশে ডিপোর্ট করা হয়। তো আপনারা জানেন যে এখন যে সরকার রয়েছে সেখানে আপনার একটু ভুল করার কোনো চান্স আসলে নেই। কোনো ব্যাপার নিয়ে আপনি কখনোই অবহেলা করতে পারবেন না। অবহেলা করা একেবারে মহাপাপ এখন। কারণ এই সরকার কোনো একটা ভুল পাওয়ার সাথে সাথে তাকে ডিপোর্ট করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো ভুল করা যাবে না। আমি সবসময় বলি, যাদের কাজ চলমান অর্থাৎ প্রক্রিয়ার মাধ্যমে আছে তাদেরকে আপনার কখনোই চাইলেই দেশে ডিপোর্ট করতে পারবে না, কখনোই না। ধরেন আপনাকে 7 দিনের একটা রিকোর্স করার সময় দিয়েছে, আপনারা জানেন যে 7 দিনের রিকোর্স করার যে সময়টা দেয় এটা খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। এই 7 দিনের নেগেটিভের ব্যাপারটা যখন আপনি আপিলে করবেন, যদি আপিল গ্রহণও হয়ে যায়, দ্বিতীয় আপিল বা দ্বিতীয় শুনানিতে আপনি কাট পেয়ে যাবেন সেটার নিশ্চয়তা একদমই নেই। তো সেই জায়গা থেকে যদি আপনি আবারও এটাকে ডিলাই করেন, অর্থাৎ লেট করে আবেদন করেন, তাহলে কিন্তু আপনাকে দেশে ডিপোর্ট করবে। এটা সাধারণ একটা প্রক্রিয়া। এই মুহূর্তে যে পরিবেশ ইতালিতে বিরাজ করছে সেই অনুযায়ী এটাই বলা যায় যে এটা নিয়ে আপনার গাফলতি একদমই করা যাবে না। যাই হোক, যারা প্রকৃতপক্ষেই প্রক্রিয়ার মাধ্যমে আছেন বা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যাচ্ছেন, তাদের এই নিয়ে ভয় নেই যে আপনাকে দেশে পাঠিয়ে দেবে, আপনার কস্তুরাতে গেলে কোনো সমস্যা হবে। কোনো ভয় নেই, কোনো ভয়ের আসলে এখানে কোনো কারণ নেই। যাই হোক, আমি যে ব্যাপারটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই পয়েন্টটা আমার এখনের কথাগুলো গুরুত্বপূর্ণ। এতক্ষণ যেগুলো বললাম সেগুলো আপনাদের প্রশ্নের ভিত্তিতে। এখন যে কথাগুলো বলবো সেইগুলো হচ্ছে আপনার কমিশন পজিটিভ করার একটা বিশেষ টেকনিক, বা আপনি কিভাবে আপনার কমিশনটা দেবেন, বা আপনি আপনার যে গল্পটা তৈরি করছেন সেটার আমার এই ভিডিও দেখার পরে আপনার গল্পের মোটিভও চেঞ্জ করতে হবে, অর্থাৎ গল্পের ধরন চেঞ্জ করতে হবে। আচ্ছা, প্রথমে আমি বলে নিই যে আন্তর্জাতিক নিরাপত্তা কোন কোন ক্ষেত্রে দিয়ে থাকে। আপনি যেহেতু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এখানে আশ্রয় আবেদন করছেন, অর্থাৎ রিফিউজি স্ট্যাটাস বলেন বা বিশেষ সুরক্ষা বলেন, সহায়ক সুরক্ষা বলেন, যেটাই হোক না কেন, আপনি এখন সহায়ক সুরক্ষাতে আপনি কাট পাবেন না। আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। যখন আপনি প্রথম কমিশন দেবেন সেটা হচ্ছে বিশেষ সুরক্ষা, অর্থাৎ আন্তর্জাতিক নিরাপত্তা। আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে আপনাকে প্রুফ করতে হবে ধর্মীয় যদি কোনো ধরনের ক্রাইসিস আপনার সাথে হয়ে থাকে, ধর্মীয় ক্রাইসিস, জাতিগত নিগোষ্ঠী দমনের, নিপীড়ন বা নির্যাতনের শিকার, অর্থাৎ সংখ্যালঘু বা অন্যান্য সম্প্রদায়। আপনারা জানেন যে বাংলাদেশে বেশ কিছু সম্প্রদায় রয়েছে, পেদে সম্প্রদায়, পাহাড়ি সম্প্রদায়, গারো সম্প্রদায়, এই ধরনের বেশ কিছু সম্প্রদায় রয়েছে যারা অনেক সময় নির্যাতন বা নিপীড়নের শিকার হয়। সংখ্যালঘু হিন্দুইজম যারা, হিন্দু ধর্ম অবলম্বনী যারা আছে, খ্রিস্টান ধর্ম অবলম্বনী যারা আছে, তাদেরকে আপনার বিভিন্ন ধর্মীয় যে ক্রাইসিস বা ধর্মীয় যে নির্যাতনের ব্যাপার, তারা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ইতালিতে আপনার বা বিশ্বের যে কোনো দেশে তারা আশ্রয় আবেদন করতে পারবে। এটা হচ্ছে বিশেষ সুরক্ষা। এবং আমি যে সুরক্ষাটা আমরা চাইতে পারি সেটা হচ্ছে পলিটিক্যাল ক্রাইসিস, অর্থাৎ রাজনৈতিক ক্রাইসিস। যদি আপনার সাথে রাজনৈতিক ক্রাইসিস হয় যেখানে আপনার জীবনের সম্পূর্ণরূপে হুমকি, এখানে 1% আপনার জীবনের নিশ্চয়তা নেই, সেখানে আপনি আশ্রয় আবেদন করতে পারেন। তো এই ধরনের যে ক্রিটিক্যাল সিচুয়েশনগুলো রয়েছে এবং আপনার যে অর্থনৈতিক সমস্যা, যদি আপনি অর্থনৈতিক সমস্যার কারণে আপনার জীবন হুমকির মুখে পড়ে যায় বা অসহ্যকর অবমাননা বা অত্যাচার নিপীড়নের শিকার হন, দেন আপনি সেখানে বিশেষ সুরক্ষার জন্য আন্তর্জাতিক নিরাপত্তা চাইতে পারেন। এবং এখানে বেশ কিছু স্ট্যাটাস রয়েছে, আপনাদেরকে যদি বলি তাহলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। এই যে এই ব্যাপারগুলাতে আমাদের গল্প একটাও পড়ে না। আমাদের গল্পগুলা হয় সেটা হচ্ছে আপনি ব্যবসায় লস করেছেন, আপনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, আপনার পরিবার চলে না,
আপনার কৃষি খামার ছিল, আপনার মাছের খামার ছিল, আপনার মাছের ঘের ছিল, এই ধরনের মুরগির ফার্ম ছিল, গরুর ফার্ম ছিল, সেগুলো লস হয়েছে। এই যে আমরা যে গল্পগুলা বলি, এই গল্পগুলা আদৌ আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে আপনার স্ট্যাটাস পজিটিভ করবে না। আমি মনে হয় বুঝাতে পারছি আপনাদেরকে। একটু আগে যে কথাগুলো বললাম, 4 থেকে 5টা কারণ ব্যতীত অন্যান্য যে কারণগুলো আমরা বলি, যে কারণগুলো আমরা উপস্থাপন করি কমিশনের সাক্ষাৎকারে, সেগুলা আপনি যখন রিজেকশন পেপারটা পাবেন সেখানে দেখবেন স্পষ্ট করে লেখা রয়েছে যে আপনি উপরে উল্লেখিত 2টা বা 3টা ঘটনা যেগুলো উল্লেখ করছেন সেগুলো আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে কখনোই প্রযোজ্য নয়, সুতরাং এগুলা গ্রহণযোগ্যও নয়। আচ্ছা, তো সেইখানে আপনি কোন ব্যাপারটার উপরে জোর দেবেন? এখন হচ্ছে মূল কথা যে আপনি আসলে কোন ব্যাপারটার উপরে জোর করে কথা বলবেন। সেটা হচ্ছে আপনি চিন্তা করবেন যে আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে কোন ব্যাপারগুলো আপনার পড়ে, সেই ব্যাপারগুলোতেই আপনি আপনার গল্পটা বলতে পারেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার অসুস্থতা। যদি কেউ অসুস্থ হয়ে থাকেন, যেটা আপনার কাজ করতে সম্পূর্ণ আপনি অক্ষম, কাজ করতে পারেন না, এই ধরনের যদি আপনার সমস্যা থাকে, বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় আপনার, তাহলে আপনি 100% কমিশনে পজিটিভ পাবেন। এখানে এটা মনে রাখা জরুরি যে আপনি কখনোই কাজ করতে পারবেন না। যদি আপনি শারীরিকভাবে আনফিট হন, অবশ্যই আপনার কাজ করারও কথা নয়, আপনাকে বিশেষ সুরক্ষায় তারা এখানে কাট দিবে। আচ্ছা, এখন কথা হচ্ছে বিশেষ সুরক্ষা, যেহেতু আমরা প্রথম কমিশনে রিজেক্ট হয়ে যাচ্ছি, বিশেষ সুরক্ষায় আমরা স্ট্যাটাস পাচ্ছি না, তাহলে আমাদের করণীয় কি? এটাই হচ্ছে মূল টার্নিং পয়েন্ট, যে যখন আপনার অ্যাপ্লিকেশনটা বিশেষ সুরক্ষায় বাতিল হয়ে যাবে, তখন আপনাকে কোর্টে অর্থাৎ ট্রাইব্যুনালে সহায়ক সুরক্ষার ভিত্তিতে আপনার যে লয়ার রয়েছে, আপনার যে অ্যাডভোকেট রয়েছে, উনি সহায়ক পদ্ধতিতে আপনার কাজটা মানবিক বিবেচনায় আপনার কাজটা বের করে আনবে। তো তার জন্য কি প্রয়োজন? তার জন্য আপনার প্রয়োজন হচ্ছে এখানে বৈধভাবে কাজ করা, অর্থাৎ কন্ট্রাক্টে কাজ করা, সরকারকে নিয়মিত ট্যাক্স দেয়া। এর বাইরে আপনার কোনো কিছু প্রয়োজন নেই। আমি সরাসরি আমার আইনজীবীর সাথে কথা বলছি, সবসময় আমি কথা বলি ব্যাপারগুলো নিয়ে। উনি যেটা বলছে, রেসিডেন্ট যে আইডেন্টি, যেটা আমরা সবাই বলি যে রেসিডেন্ট দিলে হয়তো বা আমার কমিশন পজিটিভ চলে আসবে, আদৌ তা নয়। উনি সরাসরি বলছে যে এটার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই। উনার অর্থাৎ আমার আইনজীবী শুধুমাত্র প্রয়োজন বুস্তাবাগা, অর্থাৎ হচ্ছে ট্যাক্স পেয়ার যে নথিগুলো রয়েছে সেগুলো, অর্থাৎ শুধুমাত্র আপনি আপনার দ্বিতীয় যে আপিল রয়েছে বা তৃতীয় যে আপিল রয়েছে, ট্রাইব্যুনাল রয়েছে, সেখানে সহায়ক সুরক্ষা হিসেবে আপনি কার্ড পাবেন শুধুমাত্র আপনার বুস্তাবাগা দিয়ে। আপনি কন্ট্রাক্টে, এখন কন্ট্রাক্টের একটা ব্যাপার রয়েছে যে আমি কি কত টাকা আমি কন্ট্রাক্টে মিনিমাম আমি রাখতে পারি, সেটা কি 1000-এর উপরে কিনা বা 1200-1300 কিনা, দরকার নেই। 1200-1300 ইউরো দিয়ে যদি আপনি করেন তাহলে সেটা আপনার অনেক টাকা চলে আসে বছরে। আপনার সর্বোচ্চ প্রয়োজন 6 থেকে 700 বা 800 ইউরো। 800 ইউরোর ভিতরে বা 700 ইউরোর ভিতরে মিনিমাম 600, এর ভেতরে যদি আপনার থাকে এনাফ, এর চেয়ে বেশি কোনো প্রয়োজন নেই, এর চেয়ে বেশি কোনো প্রয়োজন নেই। দ্যাট মিনস এটা যে আপনি যদি হাফ কন্ট্রাক্টও করেন, দেন আপনি কিন্তু আপনার যে লক্ষ্য সেটাতে আপনি পৌঁছে যাচ্ছেন। ব্যাপারটা খুবই ইজি। আচ্ছা, এখন কি আমাদের রেসিডেন্টের প্রয়োজন নেই? অবশ্যই রেসিডেন্টের প্রয়োজন আছে। যেহেতু আমরা ইতালিতে থাকি, এখানে আমাদের একটা পরিচয়পত্রের অবশ্যই প্রয়োজন রয়েছে। এই ডকুমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পাশাপাশি আপনি বাসা সার্টিফিকেট নিতে পারেন, যেটা আপনাকে কিছুটা হলে সহায়তা করবে দ্বিতীয় ট্রাইব্যুনালে। সহায়ক সুরক্ষায় আপনি কার্ড পেতে হলে আপনাকে অবশ্যই কন্ট্রাক্টে কাজ করতে হবে। আর যদি আপনি বিশেষ সুরক্ষায় কার্ড পেতে চান, অর্থাৎ আন্তর্জাতিক নিরাপত্তায় আপনি এখানে আশ্রয়প্রার্থী হিসেবে যে শরণার্থীর যে স্ট্যাটাসটা যদি আপনি এটা নিতে চান, তাহলে অবশ্যই আপনার গল্পের ধরন হতে হবে সম্পূর্ণই ওই আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে যে বিষয়গুলো তারা প্রাধান্য দেয়, যে বিষয়গুলো তারা বিবেচনা করে সেটার উপরে। এর বাইরে আপনি যতই আপনার দেশে সমস্যা দেখান না কেন, আপনি যদি 1 কোটি টাকাও আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লস দেখান, সেটা ডাজেন্ট ম্যাটার। সেটা কখনোই আন্তর্জাতিক যে নিরাপত্তা যে ব্যাপার রয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনালে, সেখানে তারা বিবেচনা করে না। তারা এটাকে রিজেক্ট করে দেয় এবং দ্বিতীয় আপিলে আপনি কাগজ পাবেন, সেটা হচ্ছে সহায়ক অর্থাৎ মানবিক বিবেচনায়। এটাই হচ্ছে মূল কারণ। যাই হোক, ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করা আমি মনে করছিলাম যে খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য বললাম।
আর প্রথমে যে কথাগুলো বললাম ব্যাপারটা নিয়ে আপনারা অনেকে মেসেজ করছেন পার্সোনালি আমাকে যে কি হচ্ছে আসলে, পাঠিয়ে দিচ্ছে সবাইকে পাঠিয়ে দিচ্ছে না, যাদের সমস্যা তাদেরকে পাঠাচ্ছে। সেটা প্রিভিয়াসও ছিল, এখনও ছিল, চলছে এবং ভবিষ্যতে থাকবে। এটা নিয়ে উদ্বিগ্ন বা এটা নিয়ে চিন্তা করার আসলে খুব বেশি আমি কোনো কিছু দেখি না। আপনি যদি কোনো ধরনের ভুল না করেন তাহলে আপনার প্রক্রিয়া যদি চলমান থাকে আপনাকে এখান থেকে কেউ পাঠাতে পারবে না। যদি আপনি কোনো ধরনের সমস্যায় পড়ে যান, বড় ধরনের সমস্যায়, দেন হয়তো বা আপনার জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াবে। অন্যথায় আপনি কিন্তু কোনো সমস্যার মধ্যে পড়বেন না আশা করি। আপনি রিকোর্সও করবেন, রিকোর্সের যে সময়টা দেয় সেই সময়টার ভিতরে রিকোর্সও করে ফেলবেন, 7 দিন হোক, 15 দিন হোক বা 30 দিন হোক। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে 15 দিন টাইম দিচ্ছে, সেটার ভিতরে আপনি সাথে সাথে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেবেন। গ্রহণযোগ্য যখন গ্রহণ করে ফেলবে তখনই আপনার টেনশনটা একেবারেই থাকবে না আশা করি, এবং আপনি দ্বিতীয় ট্রাইব্যুনালে বিশেষ সহায়ক ইয়াতে আপনি দ্বিতীয় যে ট্রাইব্যুনাল রয়েছে সেখানে মানবিক বিবেচনায় আপনি কিন্তু কার্ডটা পেয়ে যাবেন। যাই হোক, এতটুকু ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার মতো। যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।